এটা সম্ভবত লাউ দিয়ে, ভাইয়া এটা কি লাউ দিয়ে তৈরি? নারকেলের আইছে। তরমুজ। হ্যালো এভরিওয়ান, সকালে যেহেতু কুয়াকাটাতে এসে পৌঁছাইছি, যার কারণে সকালবেলা সূর্যোদয়টা দেখেছি কুয়াকাটার 0 পয়েন্ট থেকে, সেই জন্য আর কাউয়ার চরের ওদিকে যাওয়া হয়নি। অন্যবার যেবার আসছিলাম আমি, সেইবার মোটরসাইকেলে করে কাউয়ার চরে গিয়েছিলাম, তখন ওখান থেকে দেখেছিলাম সূর্যোদয়। আর আজকে দুপুরের দিকে যাচ্ছি, মানে 12টা বেজে যাবে যেতে যেতে, কারণ এখান থেকে যেহেতু 20 কিলোমিটার দূরে, সেই জন্য আমরা একটা যেহেতু ভ্যান ভাড়া করেছি, সেই ভ্যানে আজকে সারাদিন ঘুরবো। সে বলেছে আমাদেরকে কাউয়া চরে নিয়ে যাবে, ওখানে লাল কাঁকড়ার চর আছে, গাংচিল মানে অতিথি পাখির চর, তারপরে ঝাউবন, অনেক কিছুই আছে ওইখানে। আমি যেহেতু একবার গিয়েছি, সেই জন্য আবারও আজকে যাচ্ছি। আমি যেহেতু দ্বিতীয়বার আসছি কুয়াকাটাতে, সেই জন্য এবার মোটরসাইকেলে না যেয়ে ভ্যান নিয়ে যাচ্ছি। অনেকটা দূরেই চলে আসছি, আমরা সবাই আসছি যেহেতু, সেই জন্য ভেবেছি যে রুমে বসে না থেকে আমরা খুব ঘুরবো। কুয়াকাটাতে এসেছি ঘুরতে, সেই জন্যই ঘুরতে চলে আসলাম কাউয়া চরে। এসেই দেখছি এত সুন্দর সুন্দর অতিথি পাখি বসেছিল, সে দেখে আমার সত্যি মনে হচ্ছিল যে দৌড়ে গিয়ে পাখিগুলাকে ধরি, কিন্তু যতই পাখিগুলার কাছে যাচ্ছি পাখিগুলা বারবার চলে যাচ্ছে উড়ে, নয়তোবা ভেসে ভেসে দূরে কোথাও সরে যাচ্ছিল। আমার ছেলে আমাকে ভিডিও ক্লিপ নেওয়াতে অনেকটা হেল্প করেছে। আজকে আমি অনেকটা ক্লান্ত, সমুদ্রের পানিতে পা ভেজানোর সাথে সাথে সত্যি ক্লান্তি ভাবটা চলে গিয়েছে। আমি যে সারা রাত জার্নি করে আসছি মনেই হচ্ছিল না। আমি অনেকবার সমুদ্রে নেমেছি, সমুদ্রে সকাল থেকে 3-4 বার নামা হয়ে গিয়েছে। তারপরে রুহামাকে বারবার আমাকে ঠেকাতে হচ্ছে। রুহামা যেহেতু প্রথম সমুদ্রে আসছে, যার কারণে ওকে ধরেই রাখা যাচ্ছে না, বারবার পানিতে লাফ দিচ্ছে, কাপড় চোপড় ভিজিয়ে ফেলতেছে। আমরা অনেক দূরে আসছি, এখান থেকে ভিজে যাওয়া মানে অনেকটা কষ্টকর, সেই জন্য ওকে আমি দেখছি। আর আজকে আমার ছেলেকে কাজে দিয়েছি ভিডিওর ক্লিপগুলো নেওয়ার জন্য। এই চরে অনেক লাল কাঁকড়া দেখা যায় খুব ভোরবেলা সকালের দিকে, যেহেতু আমাদের আস্তে আস্তে 12টা বেজে গিয়েছে, যার কারণে এখন দেখা যাচ্ছে না, সব মাটির নিচে। অনেকটা পথ হেঁটেছি, তবুও ওদের দেখা পাইনি, 2-1টা দেখা পেয়েছি। তাছাড়া এখানে বসার জন্য ঝাউবনে খুব সুন্দর দোলনা বাঁধা ছিল, যেগুলোকে হ্যামাক বা হ্যামক বলে। এই দোলনাগুলো আগে ছিল না, আমি আরেকবার যখন আসছিলাম তখন দেখিনি, এবার এসে দেখলাম। তারপরে একটু মাছ দাম দর করলাম, যে দেখি ফ্রাই খাওয়া যায় কিনা। এখানে ইলিশ মাছ দাম করছিলাম, 400 টাকা বলার পরেও দিচ্ছিল না, তারা একটু বেশি বেশি চাচ্ছিল। আর এই তরমুজগুলোও সব 400-500 করেই চাচ্ছিল। পরে দাম দর করেছি একটা আমি, আপনাদের ভাইয়া তো হাল ছেড়েই দিয়েছে। আর তারপরে তরমুজ দামাদামি করতেই রুহামাকে বললাম যে রুহামা আর কি খাবার, রুহামা তখন বলল ডাব। আমাদের বাহিরে আসলে পানি পাশায় সত্যি সবার গলাটা কাট হয়ে গিয়েছিল। রুহামাকে ডাব কিনে দিয়েছি, এখানে পার পিস ডাব 100 টাকা করে। আর দাম দর করে আমি একটা 250 টাকা দিয়ে তরমুজ নিয়েছি, নিয়ে আমরা সবাই মিলে ভাগ করে এখন খেলাম। আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই ছিল ডাব আর তরমুজ। খাওয়ার পরে আমরা ভ্যানে করে আবার উঠে চলে আসলাম রাখাইনপল্লীতে আছে জাদুঘর, তারপরে মিষ্টি কুয়ার পানির কূপ, তারপরে বৌদ্ধ যে মন্দিরটা, আমরা বৌদ্ধ বিহারের ভেতরে যাইনি, আমি যেহেতু দেখেছি আগে সেই জন্য আর যাইনি। এবার আমি শুধু রাখাইনপল্লীটাই ঘুরে ঘুরে দেখেছি। রাখাইনপল্লীর মধ্যে আসার পরে রুহামা টুপি দেখছিল, রুহামা বলছিল খুব রোদ লাগছে, সেই জন্য ওর জন্য একটা টুপি দেখছিলাম, কিন্তু কোনোভাবেই মিলাতে পারছিলাম না। এখানে সব কিছুর অনেক অনেক দাম, এবার অনেকটা দাম চাচ্ছিল সব কিছু। আমি আরেকবার যখন আসছিলাম তখন 3 পিস শাড়ি, তারপরে অনেক কিছু নিয়ে গিয়েছিলাম, আচার চকলেট, কিন্তু এবার সব কিছুর দাম চাচ্ছিল। এই ঝিনুকের মালার দোকানে আসছিলাম, যে নেওয়ার মতো কি আছে। পরে রুহামা দেখে শুনে একটা ব্রাসলাইট নিয়েছে, রুহামার সাথে আমিও একটা ব্রাসলাইট নিয়েছি এখান থেকে।
আর কিছুই পছন্দ হচ্ছিল না, যার কারণে এখান থেকে বের হয়ে আমরা ঘুরে ঘুরে প্রতিটা দোকান দেখেছি মার্কেটের মধ্যে। মার্কেটটা আসলে অনেক বড়, হেঁটে হেঁটে অনেকটা দূরই ঘুরে দেখতে হয়। আর যেহেতু অনেক বড় হয়েছে, জাদুঘর হয়েছে এর ভিতরে, জাদুঘরেও যাওয়া হয়নি। আমি চাচ্ছিলাম না জাদুঘরে যেতে আর দেখতে, কিন্তু মনে হচ্ছে ভুলই করেছি। জাদুঘরের ভিতরে কি ছিল দেখে আসার দরকার ছিল, যেহেতু ওটা অনেক পরে হয়েছে, আমি গিয়েছিলাম 7 বছর আগে। এখন এসেছি যে দোকানটায়, এই দোকানটায় এসেই চোখ জুড়িয়ে গিয়েছে বাচ্চাদের সব আইটেমগুলো দেখে। আর আচার দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, সেই জন্য এই দোকান থেকে 2 ধরনের আচার কিনে নিয়েছি। আর বাচ্চাদের চকলেট, আমার 2 বাচ্চা 2 প্যাকেট চকলেট নিয়েছে, দুজনারই 2 প্যাকেট ধরিয়ে দিয়ে আর আমি 2 ধরনের আচার নিয়ে বের হয়ে আসছিলাম। তখনই দেখছি সেদ্ধ করা ভুট্টা বিক্রি হচ্ছে, যেটা বেবি কর্ন। আমি কখনোই খাইনি, কিন্তু আজকে নিলাম, বেশ মজার ছিল। ভুট্টাটা খেতে খেতে আবারও ঘুরছিলাম আর দেখছিলাম কি কি নেওয়া যায়। এদিকে দেখতে দেখলাম বেশ সুন্দর মনে হচ্ছিল যে জাপানে বা থাইল্যান্ডে চলে আসছি। এই দিকের বাড়িঘরগুলো এত সুন্দর করে রাখছিল, মানে ওদের বাড়ির যে ডিজাইন, সেই ডিজাইনে এখানে একটা কারখানা ছিল, সেই কারখানার ডিজাইনটা করে রেখেছে যাতে সবাই দেখতে পারে তাঁত কীভাবে তৈরি হয়, তাঁতের জিনিস কীভাবে তারা বানায়, সেগুলোই দেখছিলাম ঘুরে। রুহামা তো ক্লান্ত, সবাই ক্লান্ত হয়ে গিয়েছি হাঁটতে। অনেকটা পথ হেঁটেছি, অনেকটা ঘুরতেই সব ভিডিওগুলো নিচ্ছিলাম আর দেখছিলাম। এখানে একটা দিদি দেখলাম কাপড় বোনাচ্ছিল, ওনাকে আবার জিজ্ঞেস করলাম যে উনি কী বোনাচ্ছেন। পরে একটা ভাইয়া বললো এটা একটা শাল। কুয়াকাটাতে আসলে, আসলে রাখাইন পল্লীতে না আসলে কেউ বুঝবে না যে এখানকার ঐতিহ্য কী। এই রাখাইনরা 200 বছর পূর্বে একটা নৌকাতে করে সবাই এসেছিল মায়ানমার থেকে। সেই নৌকাটাও আমার দেখা হয়নি জাদুঘরে ঢুকে, তবু আমি টুকটুক করে ঘুরে দেখেছি। যেহেতু আমি আগে এসেছি একবার, সেই জন্য আমার এবার তেমন একটা ভিতরে যাওয়া হয়নি। আমি বাহিরের সাইড থেকেই ঘুরে দেখেছি আর কেনাকাটাগুলো করেছি। এটা সম্ভবত লাউ দিয়ে, ভাইয়া এটা কি লাউ দিয়ে তৈরি? নারকেলের আইছে। রাখাইন পল্লীতে এসে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, অনেকটা সুন্দর সময় কেটেছে আমাদের। রাখাইন পল্লীটা আর জাদুঘর সাথে মিষ্টি কুয়ার যে নামকরণ হয়েছে কুয়াকাটা, সেই স্থানটা আসলে এইটা, যার কারণে অনেকটা বড়, অনেকটা ঘুরলাম, অনেক কেনাকাটা করলাম রুহামার জন্য এই ক্যাপটা কিনে। এখন চলে যাচ্ছি আমরা। এখন আমরা আবারও সেই 0 পয়েন্টে চলে যাব কুয়াকাটা শহরের মধ্যে, যে তারপরে দুপুরে গোসল করতে যাব সমুদ্রে, সেই ভিডিও দিব।